পারেন নির্বাচন, সেটা চলে, কে চালায়? সরকারে যারা থাকে, আমরা যারা নাকি আপনার পার্টি থাকি, তারা সবাই সম্মিলিতভাবে এটা পরিচালনা করে। নির্বাচনের যে মেশিনটা, এই মেশিনারি হ্যান্ডেল কে করে? দুইজন তিনজন প্রার্থী আছে, তাদের জন্য এটা সুবিধা হলো যে ঠিক আছে তোমার এমপি দিলাম আর তোমার গণপরিষদে দিলাম, তাহলে হলো যে অন্তদ্বন্দ্বটা শেষ হয়ে গেল। দুইজনই এট এ টাইম তাদের কর্মীদের নিয়ে নির্বাচনের মাঠে নেমে যাবে। 150, 200, 250, 300 পর্যন্ত ব্যালট ডবল সিল হয়ে গেছে, আবার সিল ছাড়া ব্যালট পুরো রয়েছে। তার মানে আমরা এই ধরনের ভোটার, সচেতন ভোটার, সেহেতু সেখানে কিভাবে এই নির্বাচন আপনারা করবেন? মাননীয় প্রধান উপদেষ্টা লাস্ট যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের যে মিটিং করেছিলেন, সেখানে উনি একটা বিষয় খুব স্পষ্ট করে বলেছেন যে কে কোন জিনিসটা চায়, কোন জিনিসটা চায় না, সেটা আমরা আমাদেরকে জানাক, আমরা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিব। এখনো পর্যন্ত বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য ছাড়া লিখিত কোনো ডকুমেন্টস আমার কাছে নাই, যার কারণে আমি আপনাকে এখন ওইটা বলতে পারছি। কিন্তু যদি বিএনপির রাজনৈতিক স্থায়ী কমিটির সদস্য যারা, তাদের বক্তব্যকে আমি কোট করব না? আপনি যখন সার্জিস আলমের বক্তব্যকে কোট করবেন, বলছেন তখন আমি বলছি এটা শুনেন। আপনারা হলো ইঁদুর চালাক। আপনি যখন বলছেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপি চায় না, তখন আমি বলছি সার্জিল আলম এই কথা বলছে, আপনি কিন্তু কোট করলেন আমাকে সার্জিল আলমের বক্তব্যটা দিয়ে, এটা কিন্তু ঠিক না। এটা লাইভ চলতেছে, এটা লাইভ চলতেছে, এখানে মিথ্যা বলার কোনো অবকাশ নাই, এখানে কেউ কাউকে ডাউন করার কোনো অবকাশ নেই। আপনি যখনই বলছেন যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, তখন আমি এই কথাটা উদ্ধৃতি দিয়ে বলছি যে সার্জিজ আলম সাহেব যে বললো যে হাসিনাকে ফাঁসি না দেওয়া পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না, আমি এটা উদাহরণ এটা আমি সমালোচনা করি নাই। আমি একটু শেষ করি। এখনো পর্যন্ত আপনি কি শেষ করবেন? আমার বক্তব্য শেষ হোক, তারপর আপনি বলেন। আমি আপনাকে লম্বা সময় দিব, অবশ্যই আপনি সবকিছু নোট করে রাখেন। মনির ভাই, আপনাকে যে বিষয়ে ছিলাম যে নির্বাচনে যে সরকারে আসবে সেই সরকারকে আওয়ামী লীগ প্রভাবিত করতে পারে, এই জন্য নির্বাচনের আগে হাসিনার বিচার হতে হবে এবং হাসিনার যারা আছে দোষর তাদের বিচার হতে হবে, বা হাসিনার সাথে গণহত্যার সাথে যারা জড়িত। এই বিষয়ে আপনি 2 মিনিটে শেষ করবেন প্লিজ। শুনেন, আপনারা বলি নির্বাচনের একটা মেকানিজম আছে, একটা ইনস্টিটিউশন, একটা যন্ত্র ধরতে পারে নির্বাচন, সেটা চলে, কে চালায়? সরকারে যারা থাকে, আমরা যারা নাকি আপনার পার্টি থাকি, তারা সবাই সম্মিলিতভাবে এটা পরিচালনা করে। নির্বাচনের যে মেশিনটা, এই মেশিনারি হ্যান্ডেল কে করে? এখন তো আমাদের সরকার হলো লমেন লরিয়েট ডক্টর ইউনূস সাহেব, আর আমরা বিরোধী দলে আছি, এই যে নতুন পার্টি আছে, আমরা আছি, জামাত আছে, আমরা সবাই সম্মিলিতভাবে তো এটা আমরা পরিচালনা করব। সেখানে আওয়ামী লীগ হস্তক্ষেপ করতে পারলে তাহলে আমাকে রাজনীতি না করাই তো ভালো। মিয়া আমাকে শীতলক্ষা থেকে গোসল করে বাড়ি চলে যাওয়া উচিত। যদি আওয়ামী লীগ কাজ করতে পারে তাহলে তো আওয়ামী লীগ আমরা কিছুই না। আওয়ামী লীগের বিচার করবে বিএনপি? আওয়ামী লীগ যদি নির্বাচিত হয়ে আসে আওয়ামী লীগ বিচার করবে না? এটা শেষ হোক, তারপর না বিচারের কথা। আপনি নির্বাচনটা শেষ করেন, তারপরে বিচারের কথায় যান। তাহলে নির্বাচনে যদি আমি সন্দেহ প্রকাশ করি যে আওয়ামী লীগ নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারে, এই ক্ষমতা রাখে, নাউজুবিল্লাহ মিন জালিক, পবিত্র রমজানে ও 14 গোষ্ঠী তুমি গাতাতে বাইরে না, কে ম্যানিপুলেট করবে? ওরা কেন্দ্রিত ভোট দিতে যেতে পারতো না। এই সমস্ত কথা বলে নির্বাচনকে পিছানো যাবে না। নির্বাচনের ট্রেন্ড শুরু হয়েছে, চলতে দেন, নির্বাচন হোক, যে সরকারি আসুক না আসবে। আপনারাও তো দল করছেন, আপনারা তো সরকার আসতে পারেন, আপনারাও তো নির্বাচিত হইতে পারেন। আপনারা নির্বাচনকে কেন পিছিয়ে দিচ্ছেন? আপনারা সংস্কারের কথা বলছেন, সংস্কারের 6টা কমিটি হয়েছে, তারা তাদের সবকিছু জমা দিছে, আপনারা নির্বাচিত হইলে সেগুলি সংসদে যায় পাশ করে দিবেন, অসুবিধা কি? এটাই তো করতে হবে, তাছাড়া তার কোনো বিকল্প পথ নেই। যোগ করে দিই আপা, আমরা যদি নির্বাচিত হইতে পারি, শুধু হাসিনা না, এই 17 বছর যারা যেখানে আমাদের গুম, হত্যা, নির্যাতন করেছে, তাদের সবার তালিকা আমাদের কাছে আছে, একেবারে 0 থেকে 5 পর্যন্ত আমরা সবাই বিচার করব। খালি আওয়ামী লীগ কি করে? আর বহুত লীগ আছে এখানে, বহুত বেনিফিশিয়ারি আছে যারা আমাদেরকে শেষ করেছে, আমাদেরকে খতম করেছে। আমরা তাদেরকে ছেড়ে দিব? আমাকে ছেচ্চা মাজা ভেঙে দিবেন, পা ভেঙে দিবেন, আমাকে ইলিয়াস আলীর গুম করে নিয়ে যাবেন, কারা কারা করছেন সেগুলির আমরা বিচার করবো না? ওনারা তো খালি হাসিনার বিচার চায়, আমরা তা চাই না। কারণ হাসিনার বিচার চায়, তার মানে হাসিনার দ্বারা ওনারা নির্যাতিত হয়েছে, তারা মনে করে। আমরা নির্যাতিত হয়েছি 16 বছর,
হাসিনার এই পোষা গোলাম কুত্তাদের দ্বারা ওই কুত্তাদের বিচার আমরা সম্মুখীন করব। বলেন কি আপনি? এনসিপির প্রধান নাহিদ সাহেব আজকে বলছেন, আমরা শুনলাম। এটা নিয়ে আমরা যখন উনি বলছিলেন পার্টি গঠনের দিন, তখন বিভিন্ন বিদগ্ধ লোকজন যারা তারা এটা নিয়ে প্রশ্ন করেছিল যে এটা কিভাবে সম্ভব। তো আজকে উনি ওই ফর্মুলাটা দিলেন যে জাতীয় নির্বাচনের সাথে গণপরিষদ নির্বাচন একসাথে করবে। তো গণপরিষদের স্থায়িত্বকাল কতক্ষণ এবং কি কারণে গণপরিষদ হবে, এর ব্যাখ্যাটা হলো গণপরিষদে যারা নির্বাচিত হবেন তারা একটা সংবিধান প্রণয়ন করবে। কইরা এটা যখন জমা দিবে তখন ওই অধিকার মানে যে গণপরিষদে যিনি সদস্য নির্বাচিত হয়েছিলেন এই কোটি কোটি টাকা খরচ করে, ওনার চাকরি ওই দিনই শেষ, কারণ উনি আর নাই। কে থাকবে? জাতীয় সংসদে যারা নির্বাচন করেছে তারা ফুল টাইম, যদি 4 বছর হয় 4 বছর, 5 বছর হলে 5 বছর তারা চালিয়ে যাবে। এখন ওই নাজমুল ভাই তো আছে, আমরা তো গাড়ির আগে ঘোড়া বাঁধা উচিত, কিন্তু ঘোড়ার আগে যদি গাড়ি বাঁধে তাহলে যে সমস্যাটা হয় সেটা হলো যে আপনার এই গণপরিষদ যে আপনি করবেন আর জাতীয় নির্বাচন একসাথে, এটার একটা ধারণা আমি দিই যে দুইটা নির্বাচনই হচ্ছে। আমি জানি যে জাতীয় সংসদের নির্বাচন করলে আমি 5 বছর এমপি থাকবো, আর আমি এটা জানি যে আমি যদি এই গণপরিষদের নির্বাচন করি তাইলে আমি ওই ফ্রেম অফ টাইমের মধ্যে আমার কার্যকাল শেষ হয়ে যাবে। আমি একজন সাধারণ মানুষ, আপনিও যদি মনে করেন যে আমি কোন নির্বাচনটা আপনি চুজ করবেন, আপনি এমপি নির্বাচন চুজ করবেন না গণপরিষদের সদস্য চুজ করবেন, তাহলে দেখা গেল যে যারা এই তথ্যটা নিয়ে আসছেন নাহিদুল ইসলাম সাহেব নিজে এবং এই যে আমার ভাই বসে রয়েছে রহমতুল্লাহ, তারা সবাই কিন্তু এমপি হিসাবে দাঁড়াবে, কেন তারা তো এমপি হতে চায়, তারা ওইটা তো হবে না। তাই এখন আপনাকে আমি বলি যে আপনি যখন এমপি হওয়ার জন্য ভালো ভালো লোকগুলি সব রাষ্ট্রের হলো, গণপরিষদ সদস্য তাদের যে যারা হবে তারা দেখা গেল কি যেন আপনার সমাজের কিছু লোকজন অথবা অতি উৎসাহী হইয়া একটা পদের জন্য দাঁড়াবে, তারা তো সংবিধান বিশেষজ্ঞ নয়। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সংবিধান বানাতে হলে রহমতুল্লাহ সাহেব সংবিধান বিশেষজ্ঞ লাগবে। এখন আমি মনে করেন যে একটা সাধারণ মানুষ, তৃণমূলের কর্মী, আমার দল একটা চিন্তা করলো, আমার মনে করেন আমার আসনে 2-3জন প্রার্থী আছে, তাদের জন্য একটা সুবিধা হলো যে ঠিক আছে তোমার এমপি দিলাম আর তোমার গণপরিষদে দিলাম, তাহলে হলো যে অন্তদ্বন্দ্বটা শেষ হয়ে গেল, দুইজনই এট এ টাইম তাদের কর্মীদের নিয়ে নির্বাচনের মাঠে নেমে যাবে। এখন আমার মতো একটা লোক গণপরিষদের সদস্য বানাই দিয়া পার্টি বেনিফিট পাইলো, রাষ্ট্র বেনিফিট পাবে না। কারণ 300 জন গণপরিষদ সদস্য আপনি বাংলাদেশে বানায় দিবেন যারা সংবিধান বিশেষজ্ঞ, এই ধরনের লোক আছে বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, ডক্টর কলিমুল্লাহ সাহেব উনি সংবিধান বিশেষজ্ঞ না, উনি হলো জানিপোক, তার মানে নির্বাচন বিশেষজ্ঞ। ডক্টর শাহাদিন মালিক তিনি হলো সংবিধান বিশেষজ্ঞ, তিনি কিন্তু নির্বাচনী বিশেষজ্ঞ না। এটা সাধারণ একটা উদাহরণ হিসেবে বললাম। এখানে সবটাই পুরোটাই কন্ট্রাডিক্টরি। এখানে কোনো অবস্থাতে এই নির্বাচন নিয়ে যে কথা বলছে যে দুইটা একসাথে নির্বাচন, প্রায় দুইটা একসাথে নির্বাচন হলে আমাদের দেশে ভোটার আর রহমতুল্লাহ এখনো অনেক ভোটার আছে, আমার মা বোনরাই, এখানে বিরক্তি করার কথা না, তর্ক বিতর্ক না। অনেকে বললে নাকি মার্কাও চিনে না, আমার মা বোনেরা, আমার ভাই ব্রাদাররা, আমার অনেকে আমরা দেখি যে আমরা তো ভোট করি, ভোট করলে দেখা যায় আপনার একটা কেন্দ্রে 100, 150, 200, 250, 300 পর্যন্ত ব্যালট ডবল সিল হয়ে গেছে, আবার সিল ছাড়া ব্যালট পুরো রয়েছে। তার মানে আমরা এই ধরনের ভোটার, সচেতন ভোটার, সেহেতু সেখানে কিভাবে এই নির্বাচন আপনারা করবেন আমি জানি না, তো যদি করেন তা ভালো কথা, সেটা আপনাদের বিষয়। এখন আমার কথাটা হলো যে আপনি যদি যে কারণে যে উদ্দেশ্যে এই কাজটা করবেন সেই উদ্দেশ্য যদি ব্যাহত হয়, তাহলে তো আপনার কোটি কোটি টাকা এই ভোটের মধ্যে খরচ করে আপনি একটা গণপরিষদ বানাবেন, সেটা তো আমাদের জন্য আসলে একটা কস্টলি হয়ে যাবে। রাষ্ট্রের এখন যে অবস্থা, আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, স্বৈরাচার সরকার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে নিয়ে চলে গেছেন। আসলে ইউনূস সাহেব একজন অর্থনীতিবিদ এবং নোবেল লরিয়েট দেখে কিছুটা হয়তো বা এদিকে সেদিকে ঘুরে গাড়ায় কোন রকম রাষ্ট্রটাকে টেনে নিয়ে দেখতেছে, পারতেছে। অন্য কোন লোক হলে এই সময় এই মুহূর্তে ক্ষমতায়, তাহলে তারা 1 মাস ক্ষমতা থাকতে পারতো না।
আমার কাছে যে ধারণা, ফিনান্সিয়াল সাইটের কথা বলছি, যে আমাদের যে অর্থনীতির অবস্থা, সেখানে আমরা আবার 2টা নির্বাচন নিয়ে আসতেছি, নির্বাচন করব, এটাও আমরা তথ্য হাজির করছি। এখন এই তথ্য হাজির করে রাজনীতিতে বিতর্ক করা যাবে, রাজনীতিতে সঠিক পথে চলা যাবে না। এই জন্যই বলছি, কলিমুল্লাহ ভাই তো এখানে আছেন, এই সমস্ত কোনো কিছুই এই এনসিপি, যেটাকে আপনার ন্যাশনাল কি নাগরিক পার্টি বলছে, সিটিজেন্স পার্টি হ্যাঁ জাতীয় সিটিজেন নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি বলছেন। তা এখন তারা বলে, তারা এই যে চলে গেল, তো ও থাকলে ভালো হতো, তারা বলে কি ইনকেলাব জিন্দাবাদ। এটা কিন্তু একটা মোস্ট পাওয়ারফুল স্লোগান। এই স্লোগানটা উদ্বোধন করছিল একটা লোক, সে হলো, তাকে কাশ্মীরের শের বলা হয়, শেখ আব্দুল্লাহ। যখন কাশ্মীরের স্বাধীনতা হরণ করতে চাইছিল ভারতীয় কংগ্রেস, তখন উনি এই ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিয়ে বিরোধিতা করেছিল। তার যে পার্টিটা, তার নামও কিন্তু এনসিপি পার্টি। তার ছেলে ফারুক আব্দুল্লাহ এখন এটা দেখে, এটা চেয়ারম্যান, এবং সে এখনো সংসদ সদস্য আছে এনসিপি। তাদের হলো ন্যাশনাল কংগ্রেস পার্টি, আর আমাদের হলো জাতীয় নাগরিক পার্টি, সিটিজেন পার্টি। পার্থক্য এটুকু। এখন আপনি ইনকিলাব জিন্দাবাদ বলে আপনার ইমান বিক্রি করলেন। আপনি ক্যামোফ্লাইজ হয়ে অন্য একটা কিছু করলেন, করে আবার আপনি নিজের ধারায় ফিরে আসলেন, তাহলে আপনার ইমান নষ্ট হলো। এই যে ইমান নষ্ট করে দেওয়া একটা ব্যক্তিকে রাষ্ট্র গ্রহণ করতে পারে, করা কি উচিত? আমাদেরও তো এটা নাগরিক হিসাবে প্রশ্ন। দল বাদ দেন, রাজনীতি করলাম।